চলতেছে। আর একটা হচ্ছে আমি মেট্রোপলিটনে আছি, সিলেটে যেটা আচ্ছা ওইটাতে। আচ্ছা, গুড। তাহলে আপনারা মানে ফার্স্ট সেমিস্টারে আসলে প্রোগ্রামিংয়ের এন্ডে থেকে আপনারা কি করেছেন? ফার্স্ট সেমিস্টারে অ্যাকচুয়ালিতে ফান্ডামেন্টাল কোর্সেসের মধ্যে প্রোগ্রামিং রিলেটেড কোর্স ছিল না, আচ্ছা ম্যাথমেটিক্যাল কোর্স ছিল, লাইক ডিসক্রিট ম্যাথমেটিক্স ছিল, তারপরে আপনার ক্যালকুলাসের একটা ছিল, ফিজিক্স ছিল, আচ্ছা এগুলা ছিল। আর বাকি কিছু সাইড কোর্সগুলো ছিল। আচ্ছা, বুঝতে পারছি। সব তো আপনার জন্য তো ফাইন। আপনার ডিসক্রিট ম্যাথে যে আপনারা যে প্রবলেমগুলা মানে যে পড়াগুলা পড়েন বা আমরা যে পড়াগুলা জি পড়ছি জি ওগুলা আসলে আমরা জি আগে বুঝি নাই, জি। বাট ইন্ডাস্ট্রিতে এইগুলো আমাদের অ্যাপ্লাই করতে হয় আসলে। সেটা আগে মানে বুঝি না যে এইভাবে অ্যাপ্লাই করা লাগে। ডিসক্রিট ম্যাথমেটিক্স বলতে তো ওই যে গ্রাফ রিলেটেড যে হ্যাঁ হ্যাঁ ম্যাথগুলো, হ্যাঁ এগুলো হ্যাঁ নাকি হ্যাঁ অনেক কাজে লাগে হ্যাঁ শুনছি হ্যাঁ, আমি। এগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের ইমপ্লিমেন্ট প্রয়োজন হয় বিভিন্ন অ্যালগরিদম ইমপ্লিমেন্টের ক্ষেত্রে। এই ডিসক্রিট ম্যাথের গ্রাফ থিওরি হোক, ট্রি থিওরি যেগুলো আছে, ট্রি আর গ্রাফ, এগুলো বিভিন্নভাবে জি। আমাদের ইউজ হয় আর কি। তো এগুলো আমিও আচ্ছা। মানে স্টুডেন্ট অবস্থায় মানে কোডিংয়ে ইমপ্লিমেন্ট করি নাই, তারপর ইন্ডাস্ট্রিতে এসে দেখি লাগে, তারপর আমি আবার এগুলো একটু দেখে টেকে করেছি আর কি। আচ্ছা এখন এমনিতে ভাইয়া রাইট নাও এখন কোথায় আছেন ওইটা একটু আচ্ছা জানতে হ্যাঁ চাচ্ছিলাম। হ্যাঁ, ডেফিনেটলি আমি আমার ইয়াটা দিই। আমি হচ্ছে রাশেদুজ্জামান পরাগ। আমি পড়াশোনা করেছি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ থেকে, কম্পিউটার জি সায়েন্সের ভাইয়া। ওপরে। আর বর্তমানে হচ্ছে আমি জবে আছি সফটওয়্যার আচ্ছা। কিউএ অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে। এটা হচ্ছে ক্লভার ক্লাউড আমার কোম্পানির নাম। ঠিক আছে, আমি এখানে কাজ করি হচ্ছে জি। পাইথন, সেলেনিয়াম, পাশাপাশি জাভাতেও মাঝে মাঝে কাজ করতে হয়। আহ, এই আর কি, মানে শর্টলি পরিচয় এটাই। তো ইন্ডাস্ট্রিতে আছি মোটামুটি 2.5 বছরের বেশি বেশি হয়েছে সম্ভবত, বা কাছাকাছি। আচ্ছা ভাইয়া। আর আপনাদের এই গ্রুপে আসলে এমনিতেই অ্যাড হওয়া, তারপর অনেকে অনেক কনফিউশনে বলে, তা আমার একটা ইন্টারেস্ট জাগলো যে ঠিক আছে এরকম কিছু একটা করি। কয়েকজনের সাথে কথাবার্তা হলো, সেই থেকে শুরু করা। তা আমি চেষ্টা করব আপনাদেরকে এইখানে প্রথম দিকে একটু ক্লাস নিব, এরপরে আমি চেষ্টা করব মূলত গাইডটাই করার। আমি গাইডটা করব, আপনারা নিজেরা পড়াশোনা করবেন, আপনারা যে ইস্যুগুলো ফেস করবেন সেই ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলবো, ইস্যুগুলো সলভ করার চেষ্টা করব। কোনো বিষয়ে ওভার কনফিউশন থাকলে সেটা কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব। এইভাবে আর কি সামনে আগায় যাব। হ্যাঁ এই জিনিসটা অ্যাকচুয়ালিতে আমি ফিল করতে পারছি, কারণ আমার আশেপাশে ব্যাকগ্রাউন্ড ওইরকম কেউ ছিল না। ওই দিক থেকে দেখতে গেলে আমি এখানে নতুন একটা পরিবেশে আসছি, ওই দিক থেকে ওভারঅল মিলে আমি প্রথমত তো গাইডেন্স জিনিসটা পাচ্ছি না। দ্বিতীয়ত অনেকে হচ্ছে যে অনেক বিষয়ের সাথে লাইক পরিচিত। আমি কিন্তু সিএসসির ওইরকম ফান্ডামেন্টাল জিনিসগুলোর সাথে খুব একটা পরিচিত ছিলাম না। এখন যখন আমি আসছি দেখা যাচ্ছে সি সলভ করতেছি অথবা প্রবলেম সলভিং এ যেখানেই যাইতেছি, ওইখানে মেইন প্রবলেমটা হচ্ছে আমি কোথাও একটা আটকাচ্ছি, ওই জিনিসটা এক্সপ্লেন করার মতো ওইরকম কাউকে মানে ইয়ে করতে পারতেছি না, অথবা এখন কোনো একটা স্টেপে আমি শেষ করছি অথবা কমপ্লিট করছি, নেক্সট স্টেপটা কি হওয়া দরকার ওই জিনিসটাও আমি বুঝতে পারতেছি না। এই টাইপের প্রবলেম আমি এইটাই, ফেস হ্যাঁ করতেছি হ্যাঁ, অ্যাকচুয়ালি। এইটাই আমরা এখানে মানে আসলে এখন তো আমরা সবাই ম্যাচিউর, আপনারা অবশ্যই ম্যাচিউর, পড়াশোনাটা তো আপনাদেরকেই করতে হবে। বা আমি ওইভাবে বোর্ডে ধরে ধরে ম্যাথ করে যে বুঝে সেটা না, কিন্তু আমি আপনাদেরকে রোড ম্যাপ রোড ম্যাপে রাখবো, মানে সঠিক পাথটা যেন আপনাদের থাকে, আপনারা যেন সঠিক পথে আগান, এবং আপনাদের প্রবলেম যা ফেস করবেন সলভ করবো ওই ম্যাপে আপনার সামনে এগিয়ে যাবে। তো এই জায়গায় আমি আসলে ওরকম চাচ্ছি না যে 20-25 জন 30 জন আসুক, আমার 5 জন 6 জন থাকলেই হলো। আমিও ধরেন সি করি না অনেক দিন, আমিও প্র্যাকটিসটা রাখলাম, সমস্যা না। আচ্ছা যাই হোক, আপনার পরিচয়টা পাইলাম। এখন আরেকজন একটু পরিচয় দেন, ফাহিম ভাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম ভাই, ফার্স্ট সেমিস্টার, প্রাইম ইউনিভার্সিটি, চিটাগাং। আচ্ছা ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে। সো এখন আর কে বাকি আছে? আচ্ছা, ব্লু হার্টস বা জি একটু পরিচয় দেন ভাই। জি, জি আমি। জি জি হ্যাঁ, ডেফিনেটলি। ওকে, ওকে। আপনার আসসালামু আলাইকুম। নামের উচ্চারণটা আগে একটু বলেন, আমি আপনার নামটা পড়তে চাচ্ছিলাম। হ্যাঁ আসিন সিনহা, আসিন সিনহা। আচ্ছা
আমার আমার অ্যাকচুয়ালি এটা অন্য একটা ইমেল, আমার যেটা ফেসবুকে আপনার সাথে পরিচয় ছিলাম বা গ্রুপে, যেটা হলো ফারদিন জাবির নামে, ওকে। হয়তো চিনছেন আমাকে। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনিটলি। ডিসকর্ডে হয়তো আপনাকে ইয়া করছিলাম, আমি জ্বালাইছিলাম। আচ্ছা। সরি ফর দ্যাট। বাট আমিও পরিচয় দিই, যে সাউন্ড করি। ফারদিন জাবির, আমি এখন বর্তমানে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বনানীতে এটাতে পড়াশোনা করতেছি, নতুন ফল সেমিস্টারে সবেমাত্র ভর্তি হয়েছি। এখন আমাদের সিলেবাসে এখন প্রোগ্রামিং নাই অবশ্যই, বাট ফার্স্ট, যেমন ফার্স্ট সেমিস্টারের সিলেবাস প্রোগ্রামিং নাই অবশ্যই, কিন্তু যে এখন আমি আগে থেকেই চেষ্টা করছি, আর আমার একটু ইন্টারেস্ট আছে এই বিষয়ে, এই জন্য আরো অবশ্যই আমার একটু তোতলামি আছে, তোতলামির নো, জন্য নো, নো, সরি। নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, সো আসলে থ্যাংক ইউ আপনাকে ভাই, আপনি আমার সাথে বেশ কয়েকবার কথা বলেছেন। হ্যাঁ, মমিতা হায়দার, ব্লু হার্টসের পরিচয়টা নিয়ে নিই একটু, দেন মমিতা হায়দারের কাছে আসতেছি। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আমি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। মৌমিতা। ওকে। আমি আপনার ভার্সিটিতে আর্কিটেকচার ডিপার্টমেন্টে ভর্তি ছিলাম এতদিন, পরে বাবা মার ইচ্ছে অনুসারে নর্থ সাউথে ভর্তি হয়েছে ওকে। এই কয়েকদিন আগে। দেন ফাইন। নর্থ সাউথে আছেন, হ্যাঁ। আপনার এলাকা কোথায় আর কি, কোন ডিস্ট্রিক্ট? আমার গ্রামের বাড়ি কুমিল্লা, আর থাকি হচ্ছে ঢাকায় মিরপুরে। আচ্ছা, মিরপুরে। আর যে সন্না ভাই যে বলেছেন বনানী, আমারও অফিস হচ্ছে বনানী, চেয়ারম্যান বাড়ি। ঠিক আছে। হ্যাঁ। সো আপনি চাইলে আমার সাথে মিট করতে পারেন অফিস টাইমে। এই মুহূর্তে কুমিল্লায় আছেন। আচ্ছা। সো মমিতা হায়দার আপু, উনি এনএসইউতে আছেন। আর হচ্ছে পরিচয় ব্লু হার্টস, আপনার পরিচয়টা দিলেই হয়ে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে। অবশ্যই যে চিনি, আমরা অনেকবার গেছি ক্যাম্পাসে, শিখতে চাই। হ্যাঁ, আমরা শুরু থেকেই শুরু করব। হ্যাঁ, আসলে প্রোগ্রামিংয়ে শুরুটা ধীরে ধীরে করতে হয়, এবং শুরুতে যে ব্যাপারগুলো থাকে ওইগুলোর কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে প্রোগ্রামের প্রতি ইন্টারেস্টটা ভালো থাকে, এবং সামনে আগানোটা আর একটু সহজ হয়। কারণ আমরা যেটা করি সি প্রোগ্রামিংয়ের সময়, মানে আমরা যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে থাকি, তখন যখন আমাদের উপর প্রোগ্রামিংটা দেওয়া হয়, আমরা আসলে একটু মানে জিনিসটা অত একটা প্রথমে বুঝি না, বা কি যে কোনো কারণে হোক জিনিসটা অতটা সিরিয়াসলি ক্লিয়ারলি পড়া হয় না। পরীক্ষার আগে একটু পড়া হয়। কিছু স্টুডেন্ট থাকে যারা সিরিয়াস, ওদের কথা বলতেছি না, আমার মতো কথা বলতেছি। আমিও ওইরকম সিরিয়াস ছিলাম না, পরে যে সেকেন্ড ইয়ারে যাই আবার সি করে সির কনসেপ্ট ক্লিয়ার হয়েছি। ও এই কারণেই ফার্স্ট থেকে আমি চেষ্টা করবো কনসেপ্টগুলো জাস্ট ক্লিয়ার রাখতে, তারপরে আপনাদেরকে প্রবলেম সলভের জন্য রেডি করে দিব, প্রবলেম দেবো, প্রবলেম সলভ করবেন, সেটা নিয়ে ইয়া হোক। তো এটা করতে অ্যাটলিস্ট আপনাদের ফান্ডামেন্টাল কনসেপ্ট ক্লিয়ার করতে অ্যাটলিস্ট 2 মাস লাগবে। কারণ এখানে ওরকম হার্ডলি কোনো কিছু হবে না, সপ্তাহে সর্বোচ্চ হয়তো 2 দিন ক্লাস নিব, তারপরে প্রবলেম দিয়ে দিব, প্রবলেম সলভ করবেন, প্রবলেম নিয়ে ডিসকাস হবে, আবার নতুন টপিকস আলোচনা হবে। সো আমি আর কি এই ফ্লোটা এইভাবে চিন্তা করেছি। আপনাদের যদি কোনো সাজেশন থাকে কারো, বলতে পারেন। হ্যাঁ, আপনার সিপিপি শুরু করেছে। আসলে সিপিপি আর সি মানে একই ল্যাঙ্গুয়েজ। সিপিপি মানে হচ্ছে সি প্লাস প্লাস, এটাতে আর একটু অ্যাডভান্স কিছু বিষয় ক্লাস ফাংশন ব্যবহার করা যায়, বাট কাছাকাছি, সিনট্যাক্স কাছাকাছি, মানে লেখার স্টাইল কাছাকাছি। সো অত কিছু নাই। আপনি আরেকটা বিষয় বলি, আমরা কোম্পানিতে কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি। কীরকম আমি আপনাকে বলি, আমি আপনাদেরকে বলি, আমি এই কোম্পানিতে যখন জয়েন করি, আমার পাইথনের উপর, মানে আমি এর আগে পাইথন নিয়ে কাজ করি নাই, আমি কাজ করতাম হচ্ছে জাভা নিয়ে। এই কোম্পানিতে জয়েন করার পরে আমাকে পাইথন শিখতে হয়েছে। পাইথন শেখার জন্য আমাকে 2 দিন টাইম দিয়েছে, আমি 2 দিনে পাইথন শিখে পাইথন দিয়ে কাজ শুরু করেছি। সো আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি ক্লিয়ারলি পারেন, অন্য একটা ল্যাঙ্গুয়েজে সুইচ করা আপনার কাছে হাতে গোনা কয়েকদিনের বিষয়। কারণ 7 দিন প্রথমে অন্য ল্যাঙ্গুয়েজে সুইচ করতে হয়তো আপনার 15 দিন লাগবে, তারপরে অন্য একটা ল্যাঙ্গুয়েজে সুইচ করতে আপনার 7 দিন লাগবে, এরপর আপনার 2 দিন লাগবে। আমাদের যেটা 1 দিন লাগে। আমরা কি করি, আমরা খালি, আমাকে যদি এখন বলে যে আমি ডটনেট নিয়ে কাজ করতে, আমার কাজটা কী হবে, আমি হচ্ছে ডটনেটে কীভাবে কোড লেখে এটা জাস্ট আমি দেখব, আর কিছু না। দেখব,
তারপরে আমি কোড লেখা শুরু করব, কোথাও আটকে গেলে আবার আমি .NET-এর ডকুমেন্টেশনটা দেখবো, লিখব, এই আর কিছু না, একই জিনিস। সো ওরকম ওরই হয়েন না যে আপনি আপনার ডিপার্টমেন্টে এখন C++-এ চলে এসেছে বাট আপনি সিতে ক্লিয়ার না। সো ওরকম ইয়া হয় না, আপনার সি ক্লিয়ার হলে আপনার C++-এও ওইটা ভালো ইফেক্ট পড়বে। জি ভাই বলেন। হ্যাঁ ভাই বলেন। ভাই একটা কোয়েশ্চেন করতাম, কোয়েশ্চেন না, এটা রিকোয়েস্টের মতোই। আপনি যে কিছু মনে না করেন, আমরা বা কেউ, আমি একজন বা কেউ একজন এই একটু ভিডিও করলাম আপনার কিছু ইয়ের উপর, আপনি যে পারমিশন দিতেন আমাদেরকে, বা এটা আপনার কাছে আচ্ছা, আমি যদি এটা পারমিশন। আপনাদেরকে রেকর্ড করে শেয়ার করে দেব, ঠিক আছে? আচ্ছা, আমি ধন্যবাদ। রেকর্ড করে ওই যে গুগল ক্লাসরুম আছে ওখানে আপনাদের ইমেলটা নিয়েছি, ওই ইমেল দিয়ে আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দেবো, ওইখানে আমি এগুলো শেয়ার করে দেবো, ওইখান থেকে আপনারা এগুলো ডাউনলোডও করতে পারবেন, প্লাস ওইখানে আপনারা ওয়াচও করতে পারবেন, ঠিক আছে? সো মানে কারো কিছু বলার থাকলে বলেন, যা আমি পরবর্তী ধাপে যাব আর কি। সো এখানে একদম ফ্রেন্ডলি কথা বলবেন সবাই, কোনো সমস্যা নাই, একদম ফ্রেন্ডলি কথা বলবেন। ধরে নেবেন একেবারে শূন্য থেকে আপনি কিছুই জানেন না, ওই জায়গা থেকে আপনি প্রশ্ন করতে পারেন আমাকে, সমস্যা নেই, ঠিক আছে? আপু বলেন। আপু মনে হয় কিছু বলতে চাইছিলেন, শামীমা আপু। ভাইয়া বলতে চাইতেছিলাম, আমি আপনার থেকে শুনতে চাইতেছি প্ল্যানিংটা, লাইক কিভাবে হ্যাঁ কি হ্যাঁ করতে হ্যাঁ, চাচ্ছেন ওইটা। আচ্ছা হ্যাঁ, প্রথমে হচ্ছে আসলে এইখানে আপনারা উপস্থিত আছেন 3 জন 5 জন। সো আমি চেষ্টা করব হচ্ছে 2টা গ্রুপ করে দেওয়ার, ঠিক আছে? ওকে। হ্যাঁ, 2টা গ্রুপ থাকবে, আমি সপ্তাহে 2 দিন ক্লাস নেব। 2টা গ্রুপের মধ্যে হচ্ছে সেই ক্লাস আপনারা নিজেরা, প্রথমে আমি যে ক্লাস করব সেটার আপনাদেরকে ডকুমেন্টও দিয়ে দিব, মানে যেটার উপর ক্লাস করব ডকুমেন্ট আপনারা পড়বেন, প্লাস ক্লাসের উপর আপনারা গুগল করে পড়বেন বা এআই দিয়ে পড়েন, যেটাই পড়েন আপনারা ডিটেলসে পড়বেন। পড়াশোনা করার পরে আপনাদের কোনো প্রবলেম ফেস হলে আপনাদের যে গ্রুপের সদস্য থাকবে 2 জন বা 3 জন, তাদের সাথে প্রথম অবস্থায় আপনারা মানে আলোচনা করবেন, সেইখান থেকে সমাধানটা নেওয়ার চেষ্টা করবেন। আর দেন সমাধান না পেলে অবশ্যই আমি সেটা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব, আমি না পারলে আমি স্টাডি করেও সমাধান দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের মানে টিচিং অ্যাপ্রোচটা থাকবে এরকম। দেন হচ্ছে প্রবলেম সলভিং তো হবেই, প্রবলেম সলভিংয়ে দিব, প্রতিটা টপিক্সের উপর মাল্টিপল প্রবলেম দেওয়া হবে, সেই প্রবলেম আপনারা করবেন। আরেকটা বিষয় থাকবে, প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে আপনারা একটু অনেস্ট থাকবেন, যেরকম আপনারা এআই দিয়ে কোডের প্রবলেম সলভ করে ফেলবেন না, তারপরে হচ্ছে গুগল থেকে ডিরেক্টলি প্রবলেমের সলভ খুঁজে বের করবেন না, আপনারা চেষ্টা করবেন নিজের মাথা থেকে বের করতে। সেটা আপনার হতে পারে যে একটা কোড আপনার লিখতে বা একটা 10 লাইনে কোড লিখতে আপনার 2-3 ঘন্টা লাগুক, সমস্যা নেই, বাট আপনি চেষ্টা করবেন আপনার মাথা থেকে, আপনার পড়াশোনা থেকে আপনি সেই লজিকটা ইমপ্লিমেন্ট করার, মানে ইনিশিয়াল অবস্থায়। আমরা প্রচুর গুগলিং করি, প্রচুর আমরা চ্যাটজিপিটি ব্যবহার করি, বাট আমাদের পর্যায়ে আপনি এসে তারপর করেন, মানে শিখে তারপরে করেন, কিন্তু প্রথম অবস্থায় আপনি প্রবলেমটা যদি গুগল থেকে সলভ বের করে ফেলেন বা চ্যাটজিপিটি দিয়ে সলভ করে ফেলেন, তাহলে আপনার চিন্তাটা করতে মন চাইবে না, ঠিক আছে? আমি মনে করি চিন্তা করে প্রবলেমটা সলভ করবেন। আমি একটা স্লাইড তৈরি করেছিলাম আজকের জন্য, এটা আমি একটু শেয়ার দিই। আজকে মূলত আসলে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসই ছিল। দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, এইখানে আসলে খুব বেশি কিছু নাই, এটা একটা ইন্ট্রোডাকশন ক্লাসের জন্য আমি রেডি করেছি। আমি এরকম আর কি ডকুমেন্ট করব, এখানে স্লাইড করেছি, কিছু কিছু আমি পিডিএফ ডকুমেন্টও রেডি করব। তারপরে আপনারা হচ্ছে সেই ডকুমেন্ট অনুসারে আপনি নির্দিষ্ট কোনো বই থেকেও পড়তে পারেন, বালা গোস্বামীর বইও পড়তে পারেন, আপনারা গুগল করেও পড়তে পারেন, চ্যাটজিপিটি করেও পড়তে পারেন, আপনাদের ইচ্ছে। কিন্তু আমি চেষ্টা করব একদম বেসিক জিনিসটা আমি নিজে, আমার মাথায় যেটা আসে সেটা আমি আপনাদেরকে ডকুমেন্ট আকারে আপনাদেরকে প্রোভাইড করার। সো আমাদের তো ইন্ট্রোডাকশন হয়েছে,
হ্যাঁ, কোর্স অবজেক্টিভসে মানে লার্নিং সি প্রোগ্রামিং লার্ন করবো আমরা, ডেভেলপ প্রবলেম সলভিং স্কিল। হ্যাঁ, প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করব। দেন হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল একেবারে লাস্টের দিকে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রজেক্টগুলো করার চেষ্টা করব। সেটা গ্রুপ ওয়াইজও প্রজেক্ট হতে পারে, সেটা ইন্ডিভিজুয়ালও হতে পারে। ছোট ছোট প্রজেক্ট, একেবারে ছোট ছোট প্রজেক্ট, লাইক একটা ক্যালকুলেটর তৈরি করা, লাইক হচ্ছে একটা ছোট ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করা, এরকম কিছু আর কি। এগুলো এটা একবারে লাস্টে থাকবে। আসলে মানে সি প্রোগ্রামিংটা আসলে কেন চুজ করতেছি, আসলে সি প্রোগ্রামিংয়ের একটা সুবিধা আছে, যে কারণে আমাদেরকে বাংলাদেশে সি প্রোগ্রামিংটা আগে শেখানো হয়। যে আপনি দেখবেন সিতে একটা ছোট যদি একটা কি বলে এটা একটা সামেশন করতে হয়, তাহলে 5-6 লাইনের কোড লিখতে হয়, রাইট? জি ভাইয়া। হ্যাঁ, তাই না? এটা আপনার কাছে হ্যাসেল লাগতে পারে, বাট আপনি যখন জাভাতে বা পাইথনে যাবেন, আপনি দেখবেন এক লাইনে লিখলেই আপনার সেই কোড হয়ে যাবে। এই জায়গায় সির একটা ভালো বেনিফিট, সি দিয়ে আপনি যখন লিখবেন তখন আসলে মানে এই প্রোগ্রামটা কিভাবে চলতেছে, এই প্রোগ্রামে কী কী লাইব্রেরি ইউজ হচ্ছে, আপনাকে সবই লিখতে হয়। ওই যে ইনক্লুড stdio.is, ওটা হচ্ছে মূলত একটা লাইব্রেরি, যে লাইব্রেরিতে হচ্ছে আপনার ওই যে প্রিন্ট এফ, স্ক্যান এফ, এই বিষয়গুলো মানে রয়েছে। ওটা লেখা থাকলে আপনার এই ফাংশনগুলো কল করা যায়। হ্যাঁ, কিন্তু মানে আরও অ্যাডভান্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো পাইথন, সি, তারপরে হচ্ছে জাভা, এরপর হচ্ছে .NET বা গোল্যাং, এইগুলোতে আপনি যখন করবেন তখন এক লাইনে এসব কাজ হয়ে যায়। এইগুলাতে কোনো লাইব্রেরি টাইব্রেরি ইউজ করা লাগে না, কারণ ওরা লাইব্রেরি প্রি ডিফাইন্ডভাবে করে রাখে তাদের প্রোগ্রামে। কিন্তু সিতে অধিকাংশ জিনিসই হ্যাঁ, অধিকাংশ জিনিসই ভেঙে ভেঙে লিখতে হয়। ভেঙে ভেঙে লিখার ফলে হচ্ছে আপনি প্রোগ্রামিংয়ের কোর কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়। ঠিক আছে, যে এখানে যেটা লিখেছি, ফাউন্ডেশন অফ প্রোগ্রামিং, সি প্রোভাইডস এ স্ট্রং ফাউন্ডেশন ফর লার্নিং আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক সি প্লাস প্লাস, জাভা, পাইথন, মোর অ্যাজ মেনি অফ দেন ইনফ্লুয়েন্সড বাই সি। ঠিক আছে, এই কারণে আমাদেরকে সিটা আসলে দেওয়া হয়। এটা প্রথম অবস্থায় বলে সি কেন শিখবো, পাইথন শিখলেই তো হতো, এক লাইন লিখলেই আমাদের কোড হয়ে যাচ্ছে, সিতে কী কারণে এত লাইন লিখবো। ঠিক আছে, এটাও আমরাও বলেছি যখন শিখেছি, কিন্তু পরে এই জিনিসটা আসলে বুঝতে পারছি আসলে সি শেখার বেনিফিট আমাদের কী হয়েছে। তারপর সি একটা সিস্টেম লেভেল প্রোগ্রামিং, যেটা হচ্ছে মানে হার্ডওয়্যারের কাছাকাছি কাজ করে। ওই যে এগুলাই মূলত মানে আমাদের হার্ডওয়্যারকে বোঝাইতে গেলে আমাদের লাইব্রেরি ইউজ করা লাগতেছে, সব কিছু প্রায় সব কিছু ইন্ডিকেট করে দেওয়া লাগতেছে। এই ব্যাপারটাই লিখেছি হচ্ছে অপারেটিং সিস্টেম। যেমন আমাদের উইন্ডোজ এখন খুব সম্ভবত .NET দিয়ে করা, মানে C# দিয়ে করা, কিন্তু উইন্ডোজ প্রথম অবস্থায় একদম ডিরেক্টলি সি দিয়ে ডিজাইন করা ছিল। তারপর এই যে সিস্টেম লেভেল অ্যাপ্লিকেশন, এখনও অনেক সিস্টেম লেভেল অ্যাপ্লিকেশন সি প্রোগ্রামিং দিয়ে করা হয়। যেমন আপনারা অনেকেই ডাটাবেসের কথা শুনেছেন, MySQL ডাটাবেস, এটা এখনও খুব সম্ভবত সি দিয়েই তৈরি করা। ওয়াইডলি ইউজ আছে। মেনি কোর অ্যাপ্লিকেশন, অপারেটিং সিস্টেম, লিনাক্স, উইন্ডোজ। আচ্ছা, লিনাক্সের সাথে আপনাদের পরিচয় আছে? একটু আনসার দিবেন একটু প্লিজ। নাম শুনছি ভাইয়া। অন্যদের রেসপন্স। আচ্ছা, আমি ব্যবহার করতাম, ফাহিম ভাই বলেছেন। আচ্ছা, লিনাক্স, ওকে। আমি লিনাক্স উবুন্টুটা ইউজ করতাম, মাঝখানে আবার মিন্টে শিফট হয়েছিলাম, এখন আবার উইন্ডোজে শিফট হয়েছি। ওকে। আপনারা এটা তো জানেন যে উইন্ডোজ আমরা কিন্তু বাংলাদেশে যে ব্যবহার করি ইল্লিগালি। হ্যাঁ, উইন্ডোজ কিন্তু আমরা উইন্ডোজের অরিজিনাল ফাইল আমরা ইউজ করি না, আমরা ক্র্যাক ফাইল ব্যবহার করি। ওকে, বাট লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যেটা হচ্ছে ফ্রি প্রোভাইড করা হয়েছে ডেভেলপারদের জন্য। সারা পৃথিবীতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব যারা করে সবাই লিনাক্স ইউজ করে। আর লিনাক্সের অনেকগুলো ধরন আছে, উবুন্টু আছে, কালি লিনাক্স আছে, আরও কয়েকটা ধরন আছে। আমি উবুন্টু ইউজ করি, আমাদের কোম্পানিতে প্রায় সবাই উবুন্টু ইউজ করে। তারপরে হচ্ছে কালি, আপনারা ওই যে হ্যাকিংয়ের কথা শুনে থাকবেন,
হ্যাকিং যে কাজটা হয়, ইথিক্যাল হ্যাকিং হোক আর যে ইলিগাল হ্যাকিং, ওগুলো হচ্ছে কালি লিনাক্স দিয়ে করা হয়। আর এটার বেশ কিছু বেনিফিট আছে, যেমন লিনাক্সে প্রায় সব সফটওয়্যারগুলো ফ্রি, ক্র্যাক ভার্সন ব্যবহার করতে হয় না। দ্বিতীয় দ্বিতীয় সুবিধাটা হচ্ছে লিনাক্সে অ্যান্টিভাইরাস লাগে না, ঠিক আছে। উইন্ডোজে কিন্তু ভাইরাসের অ্যাটাক ট্যাটাক হয়, লিনাক্স অ্যান্টিভাইরাস লাগে না। লিনাক্স অনেক মানে সিকিউর একটা অপারেটিং সিস্টেম। পাশাপাশি হচ্ছে লিনাক্স অনেক কাস্টমাইজেবল, মানে আপনি যখন ডেভেলপার হবেন তখন এর সুবিধাটা একটু বেশি বুঝবেন। লিনাক্স নিজের ইচ্ছা মতন কাস্টমাইজ করা যায়, যেটা উইন্ডোজে করা যায় না। তারপর হচ্ছে ইনস্টলেশন, আমরা যে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করি এটা সেটা, ওইগুলো উইন্ডোজে অনেক হ্যাসেল আছে, উইন্ডোজে ইনস্টল করার প্রক্রিয়া অনেক কঠিন, বাট লিনাক্সে খুব ইজিলি কাজগুলো করা যায়, ঠিক আছে। আলটিমেটলি আপনারা যদি কম্পিউটার সায়েন্সের ফিল্ডে থাকেন, আপনাদের সবাইকে লিনাক্স ইউজ করতে হবে একসময়। তা আমিও এই মুহূর্তে লিনাক্সই ইউজ করতেছি, ঠিক আছে। তবে আমি আপনাদের চেষ্টা করবো উইন্ডোজে সব কিছু দেখানোর, কারণ আপনারা লিনাক্স ইউজ করেন না আমি জানি। সো আজকে লিনাক্সে আছি, পরবর্তীগুলোতে আমি উইন্ডোজে থাকার চেষ্টা করব। আমার পিসিতে 2টা অপারেটিং সিস্টেমই আছে, উইন্ডোজ 11 আছে এবং লিনাক্সও আছে। তারপর হচ্ছে কন্ট্রোল অ্যান্ড ফ্লেক্সিবিলিটি লিখেছিলাম। হ্যাঁ, এখানে যদি আপনারা কেউ অ্যারে করে থাকেন তাহলে বুঝবেন। সি প্রোগ্রামিং দিয়ে আসলে হচ্ছে মানে আমাদের যা হার্ডওয়্যারের আমাদের যে র্যামটা আমরা কিভাবে ইউটিলাইজ করি, প্রোগ্রামিং কিভাবে র্যাম আমরা কম ব্যবহার করি বা বেশি ব্যবহার করি, আমাদের একটা প্রোগ্রামিং কী পরিমাণ মেমোরি খাচ্ছে সেটাকে আমরা কিভাবে কমাতে পারি, এই জিনিসগুলো সি প্রোগ্রামে মানে অনেক ডিপলি বোঝা সম্ভব, যেটা অন্যান্য প্রোগ্রামিংয়ে আসলে মানে ইনিশিয়ালি বোঝা কঠিন। বাট পরবর্তীতে আপনি একবার সিতে জিনিসগুলো ধরে ধরে করলে পরবর্তীতে আপনি বুঝলেন, সমস্যা নেই। কিন্তু ইনিশিয়ালি বোঝার জন্য সি বেটার, মেমোরি এলোকেশন যাকে বলে। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যখন একটা সফটওয়্যার তৈরি করবেন তখন আপনার লাখ লাখ লাইন কোড হবে। কেউ একজন আসছে, আমি তাকে একটু অ্যাকসেপ্ট করি। তখন আপনার অনেক লাইন কোড হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর মেমোরি ইউজ হতে পারে, প্রচুর সিপিইউ ইউজ হবে। সো আপনাকে সিপিইউ মেমোরির ইউজ কমানোটা একটা বেস্ট প্র্যাকটিস। একজন গুড সফটওয়্যার ইঞ্জিনিয়ারের এক মানে পরিচয় হচ্ছে এইগুলো। যেমন আপনাকে আমি বলি, আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে বলেন, আপনিও একজন ওয়েব ডেভেলপার, আমি একজন ওয়েব ডেভেলপার, আপনি ওয়েবসাইটটা ডেভেলপ করতে পারবেন, আমি ওয়েবসাইটটা ডেভেলপ করতে পারবো। বাট আপনার কোড লেখার ধরন আমার কোড লেখার ধরনে অনেক পার্থক্য থাকবে। আপনার ওয়েবসাইট দেখা গেছে অনেক ফাস্ট কাজ করবে, আপনার ওয়েবসাইট দেখা গেছে অনেক অপটিমাইজ হবে, আমার ওয়েবসাইট দেখা গেছে অপটিমাইজ কম হবে। এইগুলো আসলে ডেভেলপারদের একজন ডেভেলপারের মধ্যে আরেকজন ডেভেলপারের পার্থক্যগুলো তৈরি করে এইসব জায়গায়। হ্যাঁ, আর এটা আসলে মডিউল ওভারভিউ এখানে লিখতে চাইছিলাম, তারপর কিছু লিখেছি। প্রোগ্রামিং ফান্ডামেন্টাল, এটার উপর একটা ক্লাস নেওয়া হবে। প্রোগ্রামিং ফান্ডামেন্টালটা আসলে কি, মানে কেন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা শিখি, বা আমরা কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করতে হয় আসলে, বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করার আগে কম্পিউটার কীভাবে ব্যবহার করা হতো, এই ব্যাপারগুলো একটা ক্লাস নেওয়া হবে এটার উপরে। ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং, এটা মোটামুটি আমার মনে হয় যে আজকের ক্লাসে বলা হয়ে গেছে সি প্রোগ্রামিং সম্পর্কে। হ্যাঁ, সি ফান্ডামেন্টাল, সি প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টালটা হচ্ছে ওই যে সি প্রোগ্রামিংয়ে আপনার কীভাবে কী কী লাইব্রেরি আছে, এই ফিল্ডস কেমনে লিখতে হয়, এটা সেটা এই ব্যাপারগুলো থাকবে। আর তারপর কিছু মানে ওই ফান্ডামেন্টাল বলতে তো বোঝেনি, কম্পিউটার ফান্ডামেন্টাল অনেকেই পড়েছেন, হয়তো আইসিটি যেরকম পড়েছেন এরকম কিছু ব্যাপার এখানে আলোচনা করা হবে। কন্ট্রোল স্টেট, কন্ট্রোল স্ট্রাকচারস, এখানে হচ্ছে ই ফিল্ডস। আচ্ছা, ওকে, হ্যাঁ, কন্ট্রোল স্ট্রাকচারস এখানে হচ্ছে ই ফিল্ডস বা লজিক্যাল যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা হবে। একটা ই ফিল্ডসকে আমরা কতভাবে মডেল, আসলে প্রোগ্রামিং জিনিসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি জানেন? কন্ডিশন ভালো করে বোঝা, ই ফিল্ডস ভালোভাবে ব্যবহার করতে পারা, সুইচ কেস ভালোভাবে ব্যবহার করতে পারা, অ্যারে ভালোভাবে ব্যবহার করতে পারা, তারপর হচ্ছে সুন্দরভাবে ফাংশন ডিজাইন করতে পারা। এই জায়গায় মোটামুটি প্রোগ্রামিং জিনিসটা ক্যাপচার হয়ে যায়। আপনি যে কোনো সফটওয়্যার ডেভেলপ করবেন বা যে কোনো যে মানে প্রোগ্রামিং রিলেটেড যে কাজই করতে যাবেন, ঘুরে ফিরে আপনাকে এই কটা কাজই করতে হয়। ই ফিল্ডস ইউজ করতে হয়, অ্যারে ইউজ করতে হয়, স্ট্রিং ইউজ করতে হয়,
তারপর এইগুলা ব্যবহার করে আপনার ছোট ছোট ফাংশন বানাতে হয়। মূলত এই কাজগুলোর ভিতরেই প্রোগ্রামিং জিনিসটা সীমাবদ্ধ, আর বাকি যে বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হয় আসলে। তারপরে হ্যাঁ, ফাংশন নিয়ে কথা বলবো। এখানে আসলে ফাংশনকে কীভাবে সিতে ডিজাইন করে, তারপর হচ্ছে ফাংশন আসলে রিইউজ করে কীভাবে, এই কনসেপ্ট নিয়ে কথা বলবো। পয়েন্টার নিয়ে আমরা এগুলা পয়েন্টারের কনসেপ্টগুলো আর অনেক পরে আসবে। অনেকেই তো মানে সেকেন্ড সেমিস্টারে আছেন, একটু পয়েন্টার নিয়ে কি কেউ কিছু বলতে পারবেন একটু? পয়েন্টার হচ্ছে বেসিক্যালি মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে। ওকে, মানে আর কেউ? পয়েন্টার হচ্ছে হ্যাঁ মেমোরি অ্যাড্রেস নিয়ে অবশ্যই কাজ করে। পয়েন্টার হচ্ছে মেমোরি মানে অ্যাড্রেস ক্যারি করে। হ্যাঁ, অ্যাড্রেস শো করার আগে সে ক্যারি করে। একজন ভাই লিখছে ব্লু হার্টস যে অ্যাড্রেস শো করে। অ্যাড্রেস শো করার আগে সে অ্যাড্রেস ক্যারি করে, তার কাছে রাখে। যেমন আমরা যদি মানে একটা অ্যাড্রেস আমরা কি বলে এখানে কি কনসেপ্টটা উদাহরণটা দেওয়া যায় সেটা আমি ভাবতেছি। ধরেন আমি যদি এখন এনএসইউতে যেতে চাই, এখানে একজন এনএসইউর ছিলেন, আমি যদি নর্থ সাউথে যেতে চাই তাহলে আমি আসলে কিভাবে যাব? বা নর্থ সাউথের এইখানে যে একজন বলেছিলেন নর্থ সাউথের স্টুডেন্ট, আমি ওনাকে খুঁজে বের করতে চাই, তাই না? আমি এবার জানি যে সে নর্থ সাউথে পড়ে, তখন আমি নর্থ সাউথে যাব, নর্থ সাউথে সিইসি ডিপার্টমেন্টে যাব, তার খোঁজ নিব। এই যে এই কাজগুলো মেমোরি ক্যারি করে। যেমন নর্থ সাউথ এর যে অ্যাড্রেসটা ক্যারি করে একটা পয়েন্টার, নর্থ সাউথের সিইসি ডিপার্টমেন্টের অ্যাড্রেসটা ক্যারি করে আরেকটা পয়েন্টার। এই ব্যাপারগুলো মেমোরি এলোকেশন করা হয় পয়েন্টার দিয়ে, এটা আসবে ইনশাল্লাহ পরে। স্ট্রাকচার ইউনিয়ন আছে, ফাইল হ্যান্ডেলিং, কীভাবে ফাইল হ্যান্ডেলিং করে এগুলো একেবারে লাস্টে দেখব। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমার কাছে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই জিনিসগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কন্ট্রোল স্ট্রাকচারস, অ্যারে, স্ট্রিং, ফাংশন, পয়েন্টার, এই ব্যাপারগুলো মানে 100 বুঝতে হয়। আপনার প্রথমে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে 100 বুঝতে হবে। ইফেলস দিয়ে আপনাকে 50 থেকে 100টা প্রবলেম সলভ করতে হবে, একেবারে বেসিক লেভেলের, অ্যাডভান্স না, বেসিক লেভেলের। মানে 50 থেকে 100টা আপনি প্রবলেম সলভ করলে ইফেলস ইউজ করা আপনি শিখে যাবেন। দেন হচ্ছে আপনি কোড ফোর্সেসে হার্ড লেভেলের প্রবলেমগুলো আপনি খুঁজে বের করবেন কোড ফোর্সেস থেকে, তারপর সেইগুলোর উপরে আপনি প্রবলেম সলভ করার চেষ্টা করবেন। প্রথমে বেসিকগুলো আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। যাই হোক, আর বিস্তারিত কথা না বলি। আচ্ছা ভাইয়া, রিকারশন কি থাকবে না? হ্যাঁ হ্যাঁ, রিকারশন থাকবে, ডেফিনেটলি থাকবে। ওকে ওকে। হ্যাঁ, এগুলো ফাংশনের ভিতরে থাকবে। এইখানে তো আসলে ওইভাবে যদি আমি ধরে লিখি এই লিস্টটা তো অনেক বড় হয়ে যাবে। আমি আর কি মানে মেইন কিছু জিনিস লেখার চেষ্টা করছি। হ্যাঁ, টিচিং অ্যাপ্রোচ অলরেডি আমাদের মানে এটা ডেসক্রাইব করা হয়ে গেছে, যেখানে হচ্ছে হ্যান্ডস অন প্র্যাকটিস থাকবে, আর যেখানে আমি প্রবলেম দিব এবং সেই প্রবলেমগুলো মানে সলভ করতে হবে আপনাদেরকে, এবং সলভ করতে না পারলে সেগুলো নিয়ে ডিসকাশন হবে, ফার্দার ডিসকাশন হবে। চেষ্টা করব উইকলি একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার, অলসো একটা কুইজ দেওয়ার। কুইজটা হবে হচ্ছে ধরেন ইফিলস নিয়ে আজকে ক্লাস নিলাম, ইফিলসের উপর একটা কুইজ রাখলাম, ছোটোখাটো কুইজ হবে এগুলো, 5-10টা কুইজ এরকম থাকবে। সেটা ক্লাসের মধ্যে 5-6 মিনিটের ভিতরে নিয়ে নিলাম। এটা হচ্ছে একবারে সবার লাস্টে হবে ইন্ডিভিজুয়ালি অথবা গ্রুপ প্রজেক্ট। এটা প্রথমে চেষ্টা করব সবাইকেই একটা যেন ইন্ডিভিজুয়ালি প্রজেক্ট করানো যায়, ছোট ছোট প্রজেক্ট, যত ছোটোই হোক কিন্তু একটা প্রজেক্ট যেন হয় অ্যাটলিস্ট। তারপর হচ্ছে গ্রুপ প্রজেক্টগুলো যেন আরেকটু বেটার হয়, যেন একটু গেম ডেভেলপ করা যায়, ওখানে যেন একটু গ্রাফিক্স ইউজ করা যায়, বা আপনি একটা মানে হোটেল ম্যানেজমেন্ট যেন করতে পারেন। তারপরে হচ্ছে বা এই যে ম্যাস ম্যানেজমেন্ট যেটা বলে ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট, এগুলো করতে পারেন। এগুলা ব্যাপারে একটু গ্রুপে দেওয়া মানে গ্রুপ প্রজেক্টে একটু বড় বড় দেওয়ার চেষ্টা করব, যেখানে আর একটু সুন্দর করে যেন গ্রাফিক্স ইউজ করতে পারে কীভাবে। সো এটা অনেক পরে জাস্ট আমি রাখলাম। হ্যাঁ, কিউএন্ড এইখানে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড আনসারের 15 মিনিট রেখেছি। এই স্লাইডটা এখানেই শেষ মনে হয়। হ্যাঁ, এখানেই শেষ। সো আপনাদের আসলে মানে আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা ইনিশিয়ালি একেবারে আমি লাস্টে বলে দিচ্ছি জাস্ট 30 সেকেন্ড,
শুক্রবারে রাত 9টায় আমরা যে প্রোগ্রামিং যে ফান্ডামেন্টাল সেটার উপরে ক্লাস দেব। আমি এখনও ওই ক্লাসের নোটটা রেডি করি নাই, আমি চেষ্টা করব নোটটা রেডি করার জন্য, দেন ওটার উপরে কমপ্লিটলি ক্লাস নেব এবং আপনাদেরকে অল ডকুমেন্ট আমি শেয়ার করে দেবো। বাট আমি এখানে চাই না যে 20-25 জন বা 50 জন হয়ে যাক, আমি এখানে চাই 5 জন হোক, যে 5 জন এই জায়গা থেকে বেনিফিটটা পায়, ঠিক আছে, অ্যাকচুয়াল বেনিফিটটা নিতে পারে। আপনার এখানে হার্ডভাবে দেখার কিছু নাই, খুবই মানে রিল্যাক্সের ভিতরে আমি চেষ্টা করব এই কোর্সটাকে সামনে আগায়, মানে খুবই রিল্যাক্স, আপনি যেন মজা পান। আপনাকে রিয়েল টাইম প্রবলেম দেওয়ার চেষ্টা করব, যে প্রবলেমগুলো করতে আপনি যেন সুন্দর করে চিন্তা করতে পারেন ওই প্রবলেমটা নিয়ে, এরকম আমি বেছে বেছে দেওয়ার চেষ্টা করবো। অ্যাটলিস্ট চেষ্টা করবো যে মজায় মজায় যেন প্রোগ্রামিং জিনিসটা একটু সামনে আগায়। আর আরেকটা লাস্ট কথা বলি, আপনি প্রোগ্রামিং বেসিকটা একেবারে প্রথমের দিকের বেসিকটা সুন্দর হলে এর পরবর্তীতে আপনার কোনো গাইড লাগবে না, ঠিক আছে, এর পরবর্তীতে আপনি নিজেই আপনার নিজের গাইড হতে পারবেন। সো প্রথম দিকে একটু ধীরে ধীরে কনসেপ্টগুলো ক্লিয়ার করে করে সামনে আগাবেন, একটা কনসেপ্ট ক্লিয়ার না করে সামনে যাওয়ার দরকার নেই। ওটা সেম আপনার সিতে প্রোগ্রামিং আমি যে ফান্ডামেন্টাল দেখাবো, C++-এ ওই একই জিনিস, পাইথনে ওই একই জিনিস। সো এখন কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলেন, কারো কোনো সাজেশন থাকলে একটু বলেন যে অন্য ডিফারেন্ট কোনো অ্যাপ্রোচ এখানে ইউজ করা যায় কি না, বা এখানে যে আমি অ্যাপ্রোচ টিচিং অ্যাপ্রোচ ইউজ করেছি এখানে কারো কোনো আপনাদের আপডেট লাগবে কি না একটু বলতে পারেন। এগুলা বাই লিনাক্স কাস্টমাইজেবল বলতে লিনাক্স হচ্ছে ডেভেলপাররা তাদের নিজেদের মতন সাজাতে পারে, ঠিক আছে, এগুলো মানে ফার্দার ডিসকাশনের বিষয়, এই মুহূর্তে এগুলো ডিসকাশন না করি, একটু ইউটিউব করে দেখে নেবেন। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল আমার, ম্যাথমেটিক্স এর মধ্যে কেমন একটা থাকতে হবে, যে অভিজ্ঞতা থাকতে হবে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, প্রবলেম সলভিং জন্য, কম্পিটিটিভ প্রবলেম দেখেন, সলভিং জন্য? হ্যাঁ, আপনাকে প্রোগ্রামিংটা আমরা শিখি হচ্ছে মূলত মেশিনের সাথে কথা বলার জন্য, ঠিক আছে, মানে আমরা মেশিনের সাথে কথা বলা শিখব। আমরা বাংলা যেভাবে কথা বলতেছি আমাদের বাংলা কথাটা তো আমার কম্পিউটার বুঝবে না। কম্পিউটারে বুঝতে গেলে বোঝাইতে গেলে কম্পিউটারের একটা নির্দিষ্ট ভাষা আছে, সেই ভাষা শিখতে হবে, সেই ভাষা লিখতে গেলে আমার কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়, সেগুলো ফলো করতে হবে, এটাই। হ্যালো, জি ধন্যবাদ, বুঝতে পারছি। আপনার আরও কোনো প্রশ্ন আছে? আমার এই ডাউটটা হওয়ার কারণ হলো যে বিভিন্ন ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিওতে বিভিন্ন ধরনের দেখতাম যে কম্পিটিটিভ প্রোগ্রামার হলে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং ক্ষেত্রে ম্যাথমেটিক্সটা বেশি হায়ার লাগে, এরকম লাগে, এই জন্য আমার একটু হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে আমার কথা থেকে কতটুকু বুঝতে পেরেছেন জানি না, বাট আই রিপিট, আপনি যখন ভাষা শিখে যাবেন, তাই না, এখন ধরেন আপনার একটা প্রবলেম, আপনি একটা সফটওয়্যার তৈরি করবেন, ধরেন একটা সফটওয়্যার, আমরা একটা সায়েন্টিফিক ক্যালকুলেটরের কথা চিন্তা করি, একটা সায়েন্টিফিক ক্যালকুলেটরে কিন্তু কি হয়, একটা সফটওয়্যার রান করে, তাই না, সেইখানে যে কোডটা করা আছে সেইখানে কোডে কিন্তু বিভিন্ন ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট দেখায়। আপনি বাটন দিয়ে ইনপুট দিচ্ছেন, আউটপুট দেখেন, সেখানে কিন্তু প্রচুর ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করা হচ্ছে, মানে প্রচুর বলতে প্রচুর। এখন আপনি যদি ভাষাটা পারেন, আপনি যদি ভাষাটা লিখতে পারেন, লেখাটা শিখে যান, তাহলে ম্যাথমেটিক্যাল টার্মস অ্যাপ্লাই করা তো কোনো ব্যাপার না, তাই না, আপনি তো খাতায় ম্যাথ লিখতে পারতেছেন, আপনি যেহেতু খাতায় ম্যাথ লিখতে পারেন, এখন সেটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে কীভাবে লিখতে হয় আপনাকে এটা শিখতে হবে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আপনি জাস্ট লিখবেন, ইমপ্লিমেন্ট করবেন, সমস্যা নেই। বুঝতে পারলাম, ধন্যবাদ। এখন আপনি যদি আমাকে মনে করেন আমাদের কোম্পানির কথা বলেন, আমাদের কোম্পানিতে অনেক প্রবলেম সলভ করতে যায় আমাদের কেমিস্ট্রির সূত্রও লাগে, তাই মানে কি আমার কি এখনও কেমিস্ট্রির সূত্র মুখস্থ আছে? অবশ্যই মুখস্থ নাই। আমি কি করি, আমি একটু গুগলিং করে সেটা আমি তারপর আমার কোডিংয়ের মাধ্যমে লিখে আমি ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে। সো এগুলো নিয়ে আর কিছু নাই, অবশ্যই ম্যাথমেটিক্যাল টার্মস লাগে, প্রোগ্রামিং মানেই ম্যাথমেটিক্স, ঠিক আছে, প্রোগ্রামিং মানেই ম্যাথমেটিক্স। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কেউ?
আমি আমি আশা করবো সবাই প্রশ্ন করবেন একদম ফ্রিলি। ইউনিভার্সিটিতে আমরা হয়তো যখন আমরা পিছায় যাই কোনো কিছুতে তখন কিন্তু আমরা প্রশ্ন করতে একটু লজ্জা পাই। তো এখানে আসলে লজ্জা পাওয়ার কোনো অপশনই নাই, আমরা কেউ কাউকে চিনিই না, সো লজ্জা পাবো কোথা থেকে? ঠিক আছে, হ্যাঁ একটু মানে আরও কেউ কিছু বলার থাকলে বলেন। ভাইয়া এখানে মেইন ফোকাসটা কোথায় থাকবে, থিওরিতে নাকি প্রবলেম সলভিং এ? থিওরি তো একটা দুইটা ক্লাস হবে মাত্র, মেইন ফোকাস অবশ্যই আচ্ছা, প্রবলেম সলভিংই থাকে, কোডিং মানেই প্রবলেম সলভিং। তবে আপনাকে অবশ্যই ওকে থিওরিটা ওকে। জানতে হবে। আরেকটা, জি জি, আরেকটা ব্যাপার হচ্ছে প্রবলেম সলভিং এ দেখা যায় আমরা প্রবলেমের অ্যালগোরিদমটা ঠিক মতো ধরতে পারি না, মানে বিগিনারদের এই প্রবলেমটা হয়। হ্যাঁ তো এইখানে এসে কি ভাইয়া অ্যালগোরিদম রিলেটেড কোনো কিছু দেখাবেন নাকি জাস্ট হ্যাঁ প্র্যাকটিসের হ্যাঁ, উপরেই এটা নো নো, কন্ট্রোল হয়ে অবশ্যই যাবে? অবশ্যই অবশ্যই অ্যালগরিদম দেখানো হবে, অবশ্যই। ঠিক আছে, ওকে ভাইয়া। আমি যখন দেখব হুম হুম। আপনি আমি যখন দেখব আপনাকে একটা ইফিলস লিখতে বলতেছি, আপনি লিখতে পারতেছেন, জি রাইট? জি। তখন আপনাকে আমি অ্যালগরিদম হুম, ডিজাইন করতে বলবো, বুঝতে এর পারছি। আগে না। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা হুম। বিভিন্ন শর্ট ইউজ করব, শর্ট অ্যালগরিদম ইউজ করব, আরও যা অ্যালগরিদমের জন্য আমরা হচ্ছে মনে করেন যে ওই যে ডাটা স্ট্রাকচার আছে, ঠিক আছে, আমরা ডাটা স্ট্রাকচারে যে অ্যালগরিদমগুলো আছে ওইগুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ওকে। বাট আপনাকে আগে মানে আপনার মনে যেটা আছে, মাথায় যেটা আছে সেটা আপনি কোডের মাধ্যমে লিখতে পারতেছেন, আপনাকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা। তো প্রথমে অ্যালগরিদম অনেক কঠিন লাগবে আর কি। সো আর কেউ? ফাহিম ভাই, তারপর একজন নতুন আমাদের আসছিলেন, শারমিন আক্তার সুমা, আপনার পরিচয়টা যদি দিতেন, আপনি পরে জয়েন করেছেন অনেক। ভাইয়া আমি আহ, শামিমা গাফার আছে না, ওর ফ্রেন্ড আমি, ওর থ্রু এখানে জয়েন হয়েছি। ওকে, ইটস ফাইন, সমস্যা না, আপনি আমি আপনার পরিচয় দেন। আমি মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্টুডেন্ট। ওকে গুড, আপনি কোন ইয়ারে আছেন? আমি সেকেন্ড সেমিস্টার। আপনাদের বাসা কি দুজনেরই সিলেট? জি ভাইয়া। আপনারা সিলেটের লোকাল ভাষাটা পারেন তো নাকি? জি ভাইয়া পারি। এটা ও পারে, সোমা পারে, আমি পারি না, আমি নন সিলেটি। ওকে, মানে আপনাদের সিলেটের লোকাল ভাষা বোঝা আসলে খুবই হার্ড। আমি সিলেট গেছি বেশ এটা কিন্তু কয়েকবার। ভাইয়া চট্টগ্রামেরটা আরো হ্যাঁ কঠিন। হ্যাঁ, চট্টগ্রামটা আরও কঠিন। আর চট্টগ্রামে যেটা জি। হয়, চট্টগ্রামে সবাই শুদ্ধ ভাষাটা বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সিলেটে অনেকে বলতে পারে না, হ্যাঁ, সিলেটে, বুঝেও না আবার হ্যাঁ অনেকে হ্যাঁ, শুদ্ধ। সিলেটে আমি দেখেছি প্রায় সবাইকেই মানে তাদের লোকাল ভাষাটা ইউজ করতে দেখেছি, যে কারণে সিলেট যায় আমার চলতে খুব প্রবলেম হয়েছে। ঠিক আছে, মজা পাইছি, অবশ্যই মজা পাইছি। এটা কিন্তু প্রথম প্রথম ভাইয়া আমি ফিল করতাম, মানে টোটালি কিছু বুঝতাম না। হ্যাঁ, সো ইনশাল্লাহ সিলেটের ভাষা শোনা হবে কোনো একদিন, আজকে না। তো আজকে আসলে আমাদের ফান্ডামেন্টাল ক্লাস ছিল, আমাদের ক্লাসগুলো আমি চেষ্টা করব 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে শেষ করতে। ঠিক আছে, 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে শেষ করতে। সো আমাদের ফ্রাইডে একটা ক্লাস হবে প্রতি সপ্তাহে, এবং মাঝখানে সোমবারে বা মঙ্গলবারে একটা ক্লাস হবে। আমি বলে দিচ্ছি, আমি এগুলো আপনাদেরকে লিখেও দিয়ে দিব গ্রুপে, বাট আমি মুখে বললাম। আর আপনাদের হচ্ছে আমি একটা গ্রুপ তৈরি করে দিব, আপনার যদি কারোর সাথে কেউ ইন্টারেস্টেড থাকেন, অ্যাটলিস্ট 3 জনের করে একটা গ্রুপ হবে, অ্যাটলিস্ট 3 জন, যে আপনারা এই 3 জন গ্রুপ করতে চান তাহলে আমাকে জানাবেন, আপনাদের 3 জনকে একটা গ্রুপ করে দেবো। তখন হচ্ছে আপনারা প্রথম অবস্থায় যে কোনো প্রবলেম ফেস করলে আপনারা 3 জন আলোচনা করে প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। ঠিক আছে, দেন আমার কাছে আসবেন। আরেকটা বিষয় যেটা বলেছি, ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ ডেফিনেটলি। আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো মানে আমার কোনো নলেজ ছিল না, তো কয়েকদিন ইউটিউবে ভিডিও দেখার পর আমি আরো কনফিউজড হয়ে গেছি। হ্যাঁ একজন বলে কোর্স মানে ভার্সিটিতে যা পড়ায় সেটা সমান্তরালে চলতে, আরেকজন বলে ভার্সিটি পড়া বাদ দিয়ে নিজে থেকে প্রবলেম সলভিং বা নিজে থেকে নলেজ গ্যাদার করতে। আসলে কোনটা করা উচিত? হ্যাঁ, আমি আপনাকে বলি, এখানে আপনাকে দুইটাই করতে হবে। হ্যাঁ, প্রথমে তো আপনাকে বুঝতে হবে যে আপনি কম্পিউটার সায়েন্সে অ্যাডমিশন নিয়েছেন, এই লাইফটা একটু প্যারার, এখানে স্টুডেন্ট লাইফটা আপনার পড়াশোনা একটু প্যারা যাবে। সো আপনাকে দুইটাই মেনটেন করতে হবে। কেন মেনটেন করতে হবে?
আপনাকে আপনি যদি একাডেমিক পড়াশোনা মেনটেন না করেন, আপনার এক্সাম ভালো হবে না। এক্সাম ভালো না হলে আপনি যদি ফার্দার স্টাডি করতে চান, মাস্টার্স বা পিএইচডি করতে চান, ওইসব ক্ষেত্রে যে আপনার প্রচুর প্রবলেম ফেস করবেন আপনার যদি রেজাল্ট ভালো না হয়। হ্যাঁ, প্রোগ্রামিং স্কিল ভালো থাকলে আপনি জবে ভালো করতে পারবেন, ঠিক আছে? মানে আপনি যখন জব করবেন তখন আপনার প্রোগ্রামিং স্কিলটাকেই আপনার প্রায়োরিটি দেওয়া হবে, ফান্ডামেন্টাল না। বাট আপনি ফার্দার স্টাডি করতে গেলে বা আপনি মনে করেন যে ইউনিভার্সিটির টিচার হতে চাচ্ছেন, ঠিক আছে, ধরুন আপনার মেট্রোপলিটন আপনি টিচার হতে চাচ্ছেন, দেন আপনার ফান্ডামেন্টাল স্কিল লাগবে। বা আপনি কলেজের টিচার হতে চাচ্ছেন, বা আপনি হচ্ছে আইটির জব করতে চাচ্ছেন, আইটি রিলেটেড জব, সেই ক্ষেত্রে আপনার ফান্ডামেন্টাল রিলেটেড নলেজটাও লাগবে। বাট যদি সফটওয়্যার ফার্মে জব করতে চান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে, দেন আপনার শুধুমাত্র কোডিং স্কিলটাই লাগবে। সো আপনাকে বোথ জিনিস একই সাথে সামনে আগায় নিয়ে যেতে হবে। তবে আপনার যদি কোডিং স্কিল ভালো না হয় তাহলে আপনার কিন্তু মানে কোডিং বলতে প্রোগ্রামিং স্কিলটা মোটামুটি লেভেলেও না থাকে, আপনার রেজাল্টও ভালো হবে না। কারণ আপনি যখন থার্ড ইয়ারে উঠবেন তখন দেখবেন আপনার সব সাবজেক্ট হচ্ছে সিইসির সাবজেক্ট। ওগুলা দেখবেন যারা কোড ভালো পারে, মানে প্রোগ্রামিং ভালো বোঝে, তারা দেখবেন ওগুলা পড়ে মজা পাবে, ওরা সহজে ওই লজিকগুলো ধরতে পারবে, অ্যালগরিদম ধরতে পারবে, ঠিক আছে? সো বোথ জিনিসই আপনাকে সামনে আগাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি দেখি ব্লু হার্ট ভাই কী লিখেছেন, আমি একটু পড়ি। হ্যাঁ, দ্রুত শেষ করে ক্লাসগুলো দিতে পারবেন ভাইয়া আমাদের ফার্স্ট সেমিস্টার শেষ অলরেডি, সেকেন্ড সেমিস্টারও খুব তাড়াতাড়ি টানতেছে। আচ্ছা স্যারেরা ভাইয়া, আচ্ছা, বিদেশে মাস্টার্স করতে টপ ইউনিভার্সিটিগুলোতে সিজিপিএ 3.5 লাগে, 3 দিয়েও হয়, 3 কম থেকেও হয়, বাট 3.5 থাকলে মানে এর থেকে বেটার কোনো কিছু নেই। বাট জি বলেন ভাইয়া, আপনি ওই যে আইটি ফার্মের ব্যাপারে যেটা বলছিলেন, কিছু স্কিলের কথা বলছিলেন, ওইটার ব্যাপারে একটু ডিটেলস জানতে চাচ্ছিলাম। আইটি ফার্মের কোডিং স্কিলটা হচ্ছে আপনার প্রবলেম সলভিং নলেজটা যত থাকবে আমরা তত ভালো হবে। সফটওয়্যার ডেভেলপিংয়ে আসলে কিন্তু আমরা প্রবলেম সলভ করি কীরকম, আপনাকে মনে করেন বলা হলো যে আপনি ট্রাফিক কন্ট্রোল নিয়ে একটা সফটওয়্যার তৈরি করেন, হ্যাঁ, তখন আপনি কি করবেন? আপনাকে ট্রাফিক কন্ট্রোলিং সম্পর্কে পড়াশোনা করতে হবে। জি, সেইখানে মানে কি কি প্রবলেম হতে পারে, যে গাড়ি এক দিক দিয়ে আসলে আরেক দিক দিয়ে আসলে কিভাবে আমি ওদেরকে আটকাবো, কিভাবে অটোমেটিকলি ওদেরকে ছাড়বো, তাই না? এগুলো প্রবলেম না? জি জি, এই প্রবলেমগুলোই তো আপনার চিন্তা করে সলভ করতে হবে। এইটাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আমরা প্রবলেম সলভই করি মূলত। বা আপনি প্লে স্টোরে লাখ 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 সফটওয়্যার দিতেছেন, এগুলো প্রতিটা সফটওয়্যার কিন্তু এক একটা প্রবলেম সলভ করে। আরেকটা ব্যাপার যেটা বলেন সিজিপি এর ব্যাপারটা, 3.5 এর উপরে থাকতে হবে মাস্টার্স এর জন্য টপ ইউনিভার্সিটি গুলাতে গেলে। তো এখানে সিজিপিএ তো শুধুমাত্র সিজিপিএ দিয়ে তো মেবি ভালো কোনো ইউনিভার্সিটিতে মাস্টার্স করা যায় না, মানে টার্গেটেড যদি স্পেসিফিক টার্গেট থাকে ওই ক্ষেত্রে বলতেছি। তাহলে কি লাগে আর কি আপনার কাছে জানতে, আপনি একটু বলেন না, আপনি কি এটা জানেন এটা নিয়ে অ্যাকচুয়ালি আমিও কনফিউজড, এর আচ্ছা, আমি জন্যই আপনাকে জিজ্ঞেস বলি। করতেছি। হ্যাঁ, অনেকে বলে যে স্কিলস লাগে, এক্সট্রা যে কো কারিকুলার স্কিলস গুলো ওইগুলো লাগে, প্লাস সিজিপিএ দুইটাই ম্যাটার করে। আবার অনেকে বলে শুধুমাত্র স্কিলসেই হয়, আবার অনেকে বলে সিজিপিএ অনলি ম্যাটার, তো ওইটা আর কি। আচ্ছা, আমি আপনাকে বলি, জি, আপনার ধরেন ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়েছিল হুম, তখন আপনার কি দেখেছে? সিজিপিএ, আই মিন জিপিএ। হ্যাঁ, আপনি যখন ইয়েস, আবার মাস্টার্স করতে যাবেন ফার্স্টে দেখবেন জি, আপনার জিপিএ, সিজিপিএ আচ্ছা, ফার্স্ট, ওকে, দেন হচ্ছে আচ্ছা, স্কিল টিল অন্য কোনো কিছু, ঠিক আছে? বাট আপনি ওকে, হ্যাঁ, আপনি যখন আইটি রিলেটেড জব করবেন, গভর্নমেন্ট জবে যাবেন, সেখানে পরীক্ষা দিলে জি জি, আপনাকে ফান্ডামেন্টাল নলেজ লাগবে। ও হ্যাঁ, বুঝতে কিন্তু পারছি এবার। কিন্তু আপনি যখন হচ্ছে সফটওয়্যার কোম্পানিতে জব করতে যাবেন তখন ও দেখবে আপনাকে একটা প্রবলেম দিবে, দিয়ে বলবে এই প্রবলেম কিভাবে সলভ করা যায় বলেন ইন্টারভিউতে। তখন ওরা দেখবে আপনার থিঙ্কিং নলেজটা কীরকম, আপনি এই প্রবলেমটা কতভাবে চিন্তা করতে পারতেছেন, এগুলা দেখবে, ঠিক আছে? ওকে ওকে, সো আচ্ছা ফাহিম ভাই, একটু ফাস্ট বলতে হবে কারণ আমাদের ক্লাসের 1 ঘন্টা তো শেষ হয়ে যাবে। গেম ডেভেলপার হতে হলে কী কী শেখা লাগবে? আচ্ছা, গেম ডেভেলপার হতে গেলে আপনাকে অবশ্যই প্রোগ্রামিং শিখতে হবে সবার আগে। দ্বিতীয় হচ্ছে প্রোগ্রামিংয়ে আপনার গ্রাফিক্স ইউজ করা শিখতে হবে, ঠিক আছে?
ফার্স্ট হবে, কারণ গেমে প্রচুর লজিক লাগে। আপনি ফাইটিং গেম তৈরি করতে গেলে চিন্তা করেন কি পরিমাণ আপনাকে এখানে লজিক ইউজ করতে হবে। একজন এই দিক দিয়ে মারবে, আরেকজন ওই দিক দিয়ে মারবে, ঠিক আছে। গেমে আসলে প্রচুর মানে লজিক ইউজ করতে হবে, প্রচুর, মানে কোডিংয়ের একদম সর্বোচ্চ লেভেলের হার্ড কোডটা গেমিংয়ে ইউজ করতে হয়। অ্যাপ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য কী কী লাগে? হ্যাঁ, প্রথমত অবশ্যই আপনার প্রোগ্রামিং স্কিল থাকতে হবে। দেন আপনি যদি ওয়েবসাইট ডেভেলপ করতে চান